আজকে আমি ফাইনাল অ্যাকাউন্টের 2 নম্বর ভিডিওটি আলোচনা করছি। আগের দিন যত অবধি হয়েছিল তারপরের থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। চলো তবে শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো নেট প্রফিট। নেট প্রফিট কি করে ক্যালকুলেট করতে হয় সেটা দেখা যাক। গ্রস প্রফিট থেকে আমি বাদ দেবো ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, এই ইনডাইরেক্ট এক্সপেন্সেসটা কি? ইনডাইরেক্ট এক্সপেন্সেস বেসিক্যালি দু রকমের হয়, এক হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস এবং আর এক হচ্ছে নন অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস বলতে আমরা বুঝে থাকি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, আর একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এটা আমি আগের ক্লাসেই বলেছি, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ অফিস জাতীয় খরচ। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বলতে বোঝা যায় সেলিং জাতীয় খরচ। অর্থাৎ তাহলে নেট প্রফিট বের করার ফর্মুলা গ্রস প্রফিট মাইনাস ইনডাইরেক্ট এক্সপেন্সেস প্লাস নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকামের এক্সাম্পল কি দেয়া আছে? ইনকাম আদার দেন সেলস, রেন্ট রিসিপ্ট অ্যান্ড ইন্টারেস্ট রিসিপ্ট। অর্থাৎ ফার্মে যে গুডস বেচা হচ্ছে সেই গুডস বেচা ছাড়া যদি আদার কোনো ইনকাম হয় সেটা হচ্ছে নন অপারেটিং ইনকামের মধ্যে পড়ে। বিষয়টিকে একটু পরিষ্কার করে বোঝানো যাক। ধরা যাক আমি একটা স্কুল চালাচ্ছি, সেই স্কুল থেকে যে স্টুডেন্টরা পড়ে তাদের থেকে যে টিউশন ফিসটা পায় অর্থাৎ যে স্কুল ফিসটা পায় সেটা হচ্ছে আমার অপারেটিং ইনকাম অর্থাৎ রেভিনিউ। কিন্তু ওই স্কুল চত্বরই আমার ক্যান্টিন বা ব্যাংক লিজ দেওয়া আছে, অর্থাৎ ক্যান্টিন বা ব্যাংক থেকে প্রতি মাসে যেই টাকাটা আমি পাচ্ছি অর্থাৎ যেই ভাড়াটা পাচ্ছি সেটা হচ্ছে আমার নন অপারেটিং ইনকাম অর্থাৎ আদার ইনকাম। এবার আমি তোমাদের সামনে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ছকটি দেখাবো। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্টের যে বৈশিষ্ট্য হয়, বাঁ দিকে থাকবে ডেবিট, ডান দিকে থাকবে ক্রেডিট। তো ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যে আমাদের গ্রস প্রফিটটা বেরিয়েছিল সেটা সোজাসুজি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। গ্রস প্রফিট একটা ইনকাম, তাই ক্রেডিট সাইডে বসেছে। নন অপারেটিং ইনকাম কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম, নন অপারেটিং ইনকাম হচ্ছে একটা কোম্পানির আয়, তাই ক্রেডিট সাইডে বসেছে। ইনডাইরেক্ট এক্সপেন্স, একটা কোম্পানির যতগুলো ইনডাইরেক্ট এক্সপেন্স থাকবে সব ডেবিট দিকে বসবো পরপর করে। যেটা ব্যালেন্স বেরোবে সেটা হবে নেট প্রফিট, অর্থাৎ এই যে নেট প্রফিটটা বেরোবে সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। আমরা এখনো পর্যন্ত দু ধরনের প্রফিট শিখলাম, একটা হচ্ছে গ্রস প্রফিট আর একটা হচ্ছে নেট প্রফিট। গ্রস প্রফিটটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়? গ্রস প্রফিট তোমাদের ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা হচ্ছে, আর একটা যেটা নেট প্রফিট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা হয়। এই দু ধরনের প্রফিট ছাড়াও আরেক ধরনের প্রফিট আছে, সেটা হচ্ছে অপারেটিং প্রফিট, যেটা কিনা ডিসিশন নিতে সাহায্য করে, ফর ডিসিশন মেকিং, ডিসিশন নিতে সাহায্য করে। এবার আমি তোমাদের সামনে গ্রস প্রফিটের পারপাসটা নিয়ে আলোচনা করব। কি বলছে? টু ফাইন্ড আউট হোয়েদার ইট ইজ ওয়ার্থ টু ডিল ইন গুডস অ্যান্ড সার্ভিসেস। এই লাইনটা যে মানে বলেছে সে আমি ট্রেডিং বিজনেস করি বা ম্যানুফ্যাকচারিং বিজনেস করি বা সার্ভিস জাতীয় কোনো বিজনেস করি, সেই জাতীয় বিজনেস থেকে যদি কোনো ফায়দা মানে যদি কোনো লাভ হয়, গ্রস প্রফিটের পারপাসটা হলো আমি ট্রেডিং বিজনেসের সঙ্গে যুক্ত থাকি বা ম্যানুফ্যাকচারিং বিজনেসের সঙ্গে যুক্ত থাকি বা সার্ভিস প্রোভাইডের সঙ্গে যুক্ত থাকি, এই বিজনেস থেকে যদি কোনো রকমের ফায়দা হয় সেটাই হচ্ছে গ্রস প্রফিট। এটাই এই গ্রস প্রফিটের পারপাস। ধরা যাক আমি একটা এডুকেশন বিজনেস সঙ্গে যুক্ত আছি, সেই এডুকেশন বিজনেস থেকে রেভিনিউ মানে ইনকাম হলো 1,10,000, অর্থাৎ স্টুডেন্ট পড়ালাম, স্টুডেন্টরা পার মান্থ যে মান্থলি ফিজ গুলো দিয়েছে সেটাই হচ্ছে আমার ইনকাম। আর খরচ বলতে যে স্টুডেন্ট পড়াতে গিয়ে বিভিন্ন ধরনের খরচ হয়, যদি কোচিং সেন্টারে যদি কোনো টিচার নিয়োগ করা হয় সেই টিচারদের প্রতি মাসে মাইনে নিতে হবে, তেমনি ইলেকট্রিক বিল আছে, বিভিন্ন খরচ আছে। এই খরচগুলো 90,000 টাকা। তো 1,10,000 টাকা আমি কামালাম আর 90,000 টাকা খরচ করলাম, তার মানে এখান থেকে আমার 20,000 টাকা ফায়দা হচ্ছে। তো ঠিক আছে, এক্ষেত্রে আমার বিজনেসটা চালিয়ে যাওয়া উচিত। নেক্সট বলেছে ধর আমি একটা ট্রেডিং বিজনেসে যুক্ত আছি, আমি গুডস পারচেস করলাম 50,000 আর গুডস সেল করে দিলাম 45,000। এখান থেকে দেখলে বিজনেসটা কন্টিনিউ করা উচিত নয়, কারণ যত টাকা খরচ করি তার চেয়ে কম টাকা তুলতে পেরেছি। নেক্সট এক্সাম্পল দেখা যায়, কোনো একটা গুডস তৈরি করতে আমার 100 টাকা খরচ হয়েছে এবং সেই গুডসটা বেচে 95 টাকা পেয়েছি, অর্থাৎ 5 টাকা আমার লস হয়েছে। এক্ষেত্রেও বিজনেসটা কন্টিনিউ করা উচিত নয়। অর্থাৎ বিজনেস থেকে যদি আমি কিছু কামাতে পারি তাহলে বিজনেসটা কন্টিনিউ করবো, আদারওয়াইজ বিজনেস কন্টিনিউ করবো না। এটাই এখানে লেখা আছে। কি লেখা আছে বলছে যে গ্রস প্রফিট স্পেসিফাই হোয়েদার উই শুড কন্টিনিউ উইথ দ্য বিজনেস
line or not, it is the gross loss or very low gross profit, then without any second thought, owner should shut down the business line or terminate the business line. অর্থাৎ গ্রস প্রফিট আমাকে কি স্পেসিফাই করছে, বিজনেসটা আমি কন্টিনিউ করব কি কন্টিনিউ করব না। যদি বিজনেস থেকে গ্রস প্রফিট হয় তাহলে আমি অবশ্যই বিজনেসটা করবো, আর বিজনেস থেকে যদি লো গ্রস প্রফিট অথবা লস হয় তাহলে উইদাউট এনি ডাউট আমি বিজনেসটাকে শাট ডাউন করে দেবো। কিন্তু এর কিছু এক্সেপশন আছে, যেমন ধরা যাক খুব লং রান বিজনেসের ক্ষেত্রে, যেমন ইউটিউব, ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, উবের, ওলা, পেটিএম, এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে যদি হেভি লসও হয়ে যায় তবু ওরা বিজনেসটাকে কন্টিনিউ করবে। কেন, ওদের টার্গেটই থাকে 4-5 বছর লস হলেও কোনো যায় আসে না, পরবর্তী সময় ওরা সেই টাকাটাকে ওরা রিকভার করে নিতে পারে। যেমন ইউটিউব বিজনেস, যখন ইউটিউব বিজনেস মার্কেটে খুলেছিল, ইউটিউব যে ভিডিও ছাড়ে সবাই জানি আমরা, ইউটিউবে যে সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে সেই ভিডিওগুলো একটা সময় ফ্রিতে দেখা যেত, কিন্তু এখন পয়সা দিয়ে দেখতে হয়। ওরা তখন ভেবেছিল যে আমার 4-5 বছর লস হচ্ছে, হোক, আমি পাবলিককে ফ্রিতে ভিডিও দেখাবো, কিন্তু একটা সময় পর পাবলিকের থেকে টাকা তুলতে পারবো। এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে হেভি লস হলেও ওরা বিজনেসটাকে কন্টিনিউ করে যায়। এরপরে আসলে অপারেটিং প্রফিটে, অপারেটিং প্রফিট বের করার ফর্মুলাটি হলো গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস। এই অপারেটিং প্রফিট কি করতে কাজে লাগে? কোনো কোম্পানির ডিসিশন মেকিং এ এটি কাজে লাগে। বেসিক্যালি তো ফাইনাল অ্যাকাউন্টে অপারেটিং প্রফিটের কোনো ফাংশন নেই, কিন্তু পরবর্তীকালে অপারেটিং প্রফিটটা আমাদের খুব কাজে লাগবে, তাই অপারেটিং প্রফিটটা শিখে রাখছি। অপারেটিং এক্সপেন্স আমি আগেই বলেছি দুভাগে ভাগ করা যায়, একটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস আর একটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। তো দেখো অপারেটিং প্রফিট সংক্রান্ত কি লেখা আছে, হোয়েদার অপারেটিং এক্সপেন্সেস ক্যান বি রিডিউসড, আমি কি আমার অপারেটিং খরচটাকে কমাতে পারবো। নাম্বার 2, whether gross profit can be increased to cover up operating expenses, অপারেটিং এক্সপেন্সেসটাকে কভার আপ করার জন্য আমার গ্রস প্রফিটটা বাড়াতে হবে। যদি এই দুটো কাজ করতে পারি তাহলে আমার বিজনেসটা কন্টিনিউ করব, আর যদি করতে না পারি ইমিডিয়েটলি বিজনেসটা শাট ডাউন করব। দেখো একটা এক্সাম্পল দেখা যাক, গ্রস প্রফিট হয়েছে আমার 1 লাখ, আর অপারেটিং এক্সপেন্সেস মানে ধরো ওই স্যালারির খরচ, রেন্টের খরচ, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, ক্যারেজ আউটওয়ার্ড, এই সমস্ত এক্সাম্পল। তো 1 লাখ টাকা গ্রস প্রফিট আর অপারেটিং এক্সপেন্স হয়েছে 1.5 লাখ টাকা, সেক্ষেত্রে আমার লস হচ্ছে 50,000 টাকা। আর একটা এক্সাম্পল দেখো, 1 লাখ টাকা গ্রস প্রফিট আর অপারেটিং এক্সপেন্স হচ্ছে 20,000 টাকা, সেক্ষেত্রে আমার অপারেটিং প্রফিট হচ্ছে 80,000 টাকা। নেক্সট সিচুয়েশনটা অর্থাৎ নেক্সট স্টেপটায় আমার বিজনেসটা কন্টিনিউ করা উচিত, কিন্তু এই স্টেপে বিজনেসটা বন্ধ করে দেওয়া উচিত। কখন বন্ধ করে দেওয়া উচিত? এই অপারেটিং এক্সপেন্স এখানে 1.5 লাখ টাকা হয়েছে, চেষ্টা করতে হবে এই অপারেটিং এক্সপেন্স 1.5 লাখ টাকাটা যে খরচ হয়েছে এই খরচটা আমাকে কমাতে হবে। আদারওয়াইজ যে গ্রস প্রফিট হয়েছিল 1 লাখ, এই 1 লাখ টাকাকে বাড়াতে হবে, না হলে ইমিডিয়েটলি বিজনেসটা বন্ধ করে দেওয়া উচিত। এখানে আর একটা ফর্মুলা দেওয়া আছে, কি বলা আছে অপারেটিং প্রফিট সম্পর্কে, অপারেটিং প্রফিট হেল্পস ইন deciding decision making factor like reducing operating expenses or increasing gross profit to continue the business in long run। অর্থাৎ অপারেটিং প্রফিট এই সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে যে বহু দিন পর্যন্ত বিজনেস করতে গেলে কি করে গ্রস প্রফিটটা বাড়ানো যাবে এবং অপারেটিং খরচটা কমাতে হবে। এবার দেখো অপারেটিং প্রফিটের কিছু ফর্মুলা দিয়েছে, গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস। আবার গ্রস প্রফিট তো আমি আগেই শিখেছি, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড মাইনাস অপারেটিং এক্সপেন্সেস। এবার সেলস মাইনাস কমন নিলে কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস। এবার কস্ট অফ গুডস সোল্ড আর অপারেটিং এক্সপেন্সেসকে একবারে অপারেটিং কস্ট বলে। এবার নেট প্রফিটে চলে আসবো। নেট প্রফিট বের করার ফর্মুলা কিছুই না, একদম ইজি। অপারেটিং প্রফিট থেকে নন অপারেটিং এক্সপেন্সেস বাদ দেবো আর নন অপারেটিং ইনকাম যোগ করবো, করলে আমার নেট প্রফিট বেরিয়ে যাবে। এবার কি বলছে নেট প্রফিট, নেট প্রফিট বলছে হেল্পস ইন ডিটারমাইনিং নেট পিকচার অফ অপারেশন ডিউরিং দ্য ইয়ার বাট নেভার টেক্স দ্য ডিসিশন টু কন্টিনিউ অর শাট ডাউন দ্য বিজনেস on the basis of net profit। নেট প্রফিট কোনো কোম্পানির নেট পিকচারটা দেয়।
অর্থাৎ কোনো কোম্পানি যদি নেট লস হয়ে যায় তাহলে এই সিদ্ধান্ত নেয় না যে বিজনেস বন্ধ করে দেওয়া উচিত। এর উদাহরণস্বরূপ ধরা যাক, একটা বিজনেসে গোডাউনে অনেক গুডস ছিল, সেই গুডসটা আগুনে লেগে গেছে। অর্থাৎ কোনো কোম্পানির অপারেটিং প্রফিট হয়েছে 10 লাখ টাকা এবং গুডস লস্ট বাই দ্য ফায়ার হয়েছে 15 লাখ টাকা। সেক্ষেত্রে তো সেই কোম্পানি তো লস হয়ে গেল, অর্থাৎ নেট লস বেরিয়ে গেল 5 লাখ টাকা। তা এই যে গোডাউনে আগুন লেগেছে, কোনো বিজনেস কি চায়, বিজনেসে ওনার কি চায় প্রতি বছর গোডাউনে আগুন লাগে? কোনোদিন চায় না। অর্থাৎ এই বছর এই লসটা হয়ে পরবর্তী বছরে এই লসটা নাও হতে পারে। তো কোনো কোম্পানির নেট লস হলে বিজনেস বন্ধ করে দেওয়া হবে, এরকম কখনো সিদ্ধান্ত নেওয়া হয় না। এরপর আমি তোমাদের সামনে আলোচনা করব কোন কোন আইটেমগুলো ট্রেডিং অ্যাকাউন্টে আসে এবং কোন কোন আইটেম পিএল অ্যাকাউন্টে আসে। আমরা সবাই জানি ট্রেডিং অ্যাকাউন্টে ডাইরেক্ট এক্সপেন্সেস আসে এবং পিএল অ্যাকাউন্টে ইনডাইরেক্ট এক্সপেন্স আসে। অর্থাৎ কোন এক্সপেন্সেস গুলোকে ডাইরেক্ট বলবো এবং কোন এক্সপেন্স গুলো ইনডাইরেক্ট বলবো সেটা নিয়ে একটু আলোচনা করছি। ধরা যাক আমি একটা মার্কার পেনের বিজনেস খুলতে চাইছি, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে চাইছি। মার্কার পেন আমি তৈরি করব, তৈরি করে সেই মার্কার পেন গুলো বিক্রি করব। তো মার্কার পেন গুলো তৈরি করতে গেলে আমার কি লাগবে? মার্কার পেন তৈরি করতে অনেক কাঁচামাল লাগে, ঠিক আছে? সেই কাঁচামাল আমি মার্কেট থেকে কিনতে পারি, ঠিক? কিন্তু আমি যদি মার্কেটে কিনতে চাই, আমার থেকে কাঁচামালের দাম বেশি। মার্কার পেন তৈরি করতে যে সমস্ত কাঁচামাল লাগবে সেই কাঁচামালের দামগুলো আমার থেকে বেশি নিতে পারে, বা আমি ভালো কাঁচামাল নাও কিনতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব? মার্কেটে যাব, মার্কেটে গিয়ে একটা ভালো এজেন্ট জোগাড় করব যারা এই সমস্ত কাজকর্ম করে থাকে। তাদেরকে বলবো যে আমি মার্কার পেন তৈরি করছি, আমার এই কাঁচামালগুলো লাগবে, তুমি এনে দাও। এবং তুমি যেই মার্কার পেনগুলো এনে দেবে তার জন্য তোমাকে একটা সার্টেন পার্সেন্টেজ একটা কমিশন দেব, ঠিক? অর্থাৎ সেই এজেন্ট মার্কেট থেকে মার্কার পেনগুলো আমাকে এনে দিচ্ছে, ঠিক আছে? মার্কেট থেকে মার্কার পেনগুলো নিচে লেখা আছে মার্কার পেনের যে র মেটেরিয়াল আমাকে এনে দিচ্ছে, ঠিক আছে? তাতে র মেটেরিয়াল নিচ্ছে মানে মার্কার পেনগুলো আমি পারচেস করছি, এবং ও যেহেতু আমাকে এই র মেটেরিয়ালগুলো এনে দিচ্ছে তার জন্য ওকে আমাকে একটা সার্টেন পার্সেন্টেজ কমিশন দিতে হবে, ঠিক আছে? তো অর্থাৎ এই মার্কেট থেকে মার্কার পেনগুলো আমার কোথায় নিয়ে আসা হচ্ছে? ফ্যাক্টরিতে আনা হচ্ছে। এবং মার্কেট থেকে ফ্যাক্টরিতে মার্কার পেনগুলো আনতে আমার কি লাগবে? গাড়ি করে নিয়ে আসতে হবে, একটা গাড়ি ভাড়া, অর্থাৎ ট্রান্সপোর্ট দিতে হবে। সেটা ক্যারেজও হতে পারে, ফ্রেটও হতে পারে। এই ক্যারেজটাকে কি বলে? এই ক্যারেজটাকে আমরা ক্যারেজ ইনওয়ার্ড বলবো। তার কারণ হলো মার্কেট থেকে ওই ম্যাটেরিয়ালগুলো পারচেস করে ফ্যাক্টরিতে নিয়ে আসছে, অর্থাৎ ফ্যাক্টরিতে ওই ম্যাটেরিয়ালগুলো ইন হচ্ছে, এই কারণে আমরা এটাকে ক্যারেজ ইনওয়ার্ড বলি। এছাড়া ফ্যাক্টরির মধ্যে আরো অনেক খরচ হয়। ফ্যাক্টরি ইন্স্যুরেন্স হতে পারে, ফ্যাক্টরি যেই এরিয়ায় ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরি ভাড়া হতে পারে, ল্যান্ডলর্ডকে দিতে হতে পারে। ফ্যাক্টরিতে মেশিন ইউজ করা হয়, মেশিনের হিটিং হতে পারে। ফ্যাক্টরিতে অনেক ওয়ার্কার জব করে, তাদেরকে ওয়েজেস দিতে হতে পারে। ফ্যাক্টরিতে স্যালারি দেওয়া হয়। ফ্যাক্টরিতে স্যালারি? হ্যাঁ, ফ্যাক্টরিতে স্যালারি দেওয়া হয়। ফ্যাক্টরিতে অনেক ম্যানেজার কাজ করে, বেশ কিছু ম্যানেজার কাজ করে, কিছু সুপারভাইজার কাজ করে, তাদেরকে আমরা কি দিই? স্যালারি দিই। অর্থাৎ মার্কেট থেকে গুডস কেনা থেকে শুরু করে ফ্যাক্টরিতেই মার্কার পেনগুলো তৈরি করা অবধি যত টাকা খরচ হবে সব আমার ডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে পড়ে, তাই এখানে লেখা আছে ডাইরেক্ট এক্সপেন্সেস। এবার আমার মার্কার পেনগুলো তৈরি হয়ে গেল। এই মার্কার পেনগুলো আমি ফ্যাক্টরি থেকে গোডাউনে নিয়ে যাব। এই ফ্যাক্টরি থেকে গোডাউনে নিয়ে যেতে আমার কি লাগবে? জেনারেলি ফ্যাক্টরি থেকে গোডাউন নিয়ে যেতে আমার একটা ট্রান্সপোর্ট খরচ হবে, একটা গাড়ি করে নিয়ে যাব। অর্থাৎ ফ্যাক্টরি থেকে গুডস গুলো আমার বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে কোথায় যে গোডাউনে আছে, গুডস গুলো আউট হচ্ছে। এখানে যে গাড়ি ভাড়াটা লাগবে তাকে বলে ক্যারেজ আউটওয়ার্ড বা ফ্রেটও বলতে পারি। এবার এই যে গোডাউনে আমার একটা ভাড়া আছে, সেই গোডাউন রেন্ট দিতে হবে। গোডাউনে প্রচুর মাল থাকে, অর্থাৎ স্টক থাকবে, তার একটা ইন্স্যুরেন্স করে রাখতে হয়। এই গোডাউনে অনেক এমপ্লয়ি জব করেন, তাদেরকে স্যালারি দিতে হবে। গোডাউনে একটা ইলেকট্রিসিটি চার্জেস আছে। এই হল। এবার গোডাউন থেকে মার্কার পেনগুলো আমাকে শোরুমে নিয়ে আসতে হবে, কেন শোরুম থেকেই সমস্ত মার্কার পেনগুলো বিক্রি হবে। এবার কি হবে দেখতে হবে, শোরুমে কি খরচ হতে পারে? শোরুমের একটা ভাড়া আছে, রেন্ট দিতে হবে। আচ্ছা, শোরুমে যেহেতু আমি গুডস বেচছি, তা যে সমস্ত কাস্টমার আমার টাকাটা টাইম মতন দেবে না, অর্থাৎ টাকা মেরে দিয়ে চলে যাবে, তাদেরকে আমরা কি বলতে? ব্যাড ডেট, এটাও একটা খরচ হবে।
আচ্ছা, শোরুমে যারা জব করে, যে সমস্ত স্টাফরা কাজ করে, তাদেরকে প্রতি মাসে একটা স্যালারি দিতে হবে। শোরুমের একটা ইলেকট্রিক খরচ আছে, শোরুমের ইন্স্যুরেন্স করা হয়, তারপর যাদের মাধ্যমে গুডস সোল্ড করা হবে তাদেরকে একটা ফিক্সড পার্সেন্টেজ একটা কমিশন দিতে হবে, কমিশন সেল, এটা একটা খরচ। এবার শোরুম থেকে কি খরচ হয়, এরপরে অফিসের খরচ। কোনো কোনো কোম্পানি দেখা যায় শোরুম আর অফিস একটা জায়গায় থাকে, কিন্তু আবার কোনো কোনো কোম্পানি শোরুম আলাদা জায়গায়, অফিস আলাদা জায়গায়। সেক্ষেত্রে অফিসের খরচ বলতে অফিসের ভাড়া আছে, অফিস রেন্ট আছে, অফিসের ইলেকট্রিসিটি আছে, অফিসের ইন্স্যুরেন্স আছে, অফিসে যারা জব করে তাদের স্যালারি আছে, অফিসের টেলিফোন বিলের খরচ আছে, অফিসে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি হতে পারে, আর কি আছে, অডিট ফিস। এই যে বিজনেসটা করছি, বিজনেসে প্রচুর পারচেস, সেলস, অনেক ট্রানজাকশন হয়। ট্রানজাকশনের টোটাল একটা অ্যাকাউন্টস করতে হবে। তা সুন্দর করে যে অ্যাকাউন্টস করেছে, অ্যাকাউন্টসটা করানো হবে একজন প্রপার অডিটরকে দিয়ে। তা অডিটর এর জন্য একটা ফিজ নেবে, তাকে বলা হয় অডিট ফিজ। এই খরচগুলো করা হয়। তো আমরা কি দেখতে পাচ্ছি, ফ্যাক্টরির বাইরে যত খরচ করা হবে সব খরচগুলো আমার কোম্পানির ইনডাইরেক্ট এক্সপেন্সেস। অর্থাৎ বলেছিলাম কি, ফ্যাক্টরি অবধি যত খরচ করা হবে সব ডাইরেক্ট এক্সপেন্স, ফ্যাক্টরির বাইরে যত খরচ করা হবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আশা করি বোঝা গেল কোনগুলো ডাইরেক্ট এক্সপেন্স, কোনগুলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এবার কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি, অর্থাৎ বলতে হবে এই সমস্ত খরচগুলো কি ধরনের খরচ, ডাইরেক্ট এক্সপেন্সেস না ইনডাইরেক্ট এক্সপেন্স। এবং ডাইরেক্ট এক্সপেন্স সবাই জানি ট্রেডিং এ যায়, সেটা লিখবো ডাইরেক্ট এক্সপেন্স ট্রেডিং অ্যাকাউন্ট, আর ইনডাইরেক্ট এক্সপেন্স পাশে লিখবো পিএল অ্যাকাউন্ট। দেখো প্রথমেই লেখা আছে ক্যারেজ ইনওয়ার্ড। এইমাত্র বোঝালাম যে মার্কেট থেকে ম্যাটেরিয়ালগুলো পারচেস করে ফ্যাক্টরিতে নিয়ে আসবো, অর্থাৎ মার্কেট থেকে ফ্যাক্টরিতে নিয়ে আসতে যে একটা ট্রান্সপোর্ট খরচ হচ্ছে, এটা আমার কি খরচ, ডাইরেক্ট এক্সপেন্স। বলেছি ফ্যাক্টরি পর্যন্ত যত খরচ সব ডাইরেক্ট, এটা লিখবো ডাইরেক্ট এক্সপেন্সেস। এই যে ডাইরেক্ট এক্সপেন্স হচ্ছে, এটা কোথায় যায় আমরা সবাই জানি, ডাইরেক্ট এক্সপেন্স ট্রেডিং অ্যাকাউন্টে আসে, তাই এখানে লিখবো ট্রেডিং অ্যাকাউন্ট। নেক্সট বলেছে ক্যারেজ আউটওয়ার্ড, অর্থাৎ ফ্যাক্টরি থেকে এই যে মার্কার পেন গুলো তৈরি করলাম কোথায় নিয়ে যাবো, এগুলো সব গোডাউনে নিয়ে যাবো। ফ্যাক্টরি থেকে গোডাউনে নিয়ে যেতে একটা গাড়ি ভাড়া লাগছে, অর্থাৎ এই যে খরচটা করা হচ্ছে এটাকে বলে ক্যারেজ আউটওয়ার্ড। ঠিক আছে, তো ফ্যাক্টরির পরের খরচ এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ফ্যাক্টরি অবধি কোনো খরচ করলে সেটা ডাইরেক্ট এক্সপেন্স। ফ্যাক্টরির পরে যদি কোনো খরচ করি, অর্থাৎ পেনগুলো তৈরি হয়ে যাওয়ার পর যদি কোনো রকম খরচ করা হয়, অর্থাৎ ফ্যাক্টরি থেকে গুডস অফিসে নিয়ে গেলাম, ফ্যাক্টরি থেকে গুডস গোডাউন নিয়ে গেলাম, সেখান থেকে শোরুম, সেখান থেকে অফিস, সব জায়গায় যত খরচ করা হবে সব আমার ইনডাইরেক্ট এক্সপেন্স। আর ইনডাইরেক্ট এক্সপেন্স আমার কোথায় যায়, পিএল অ্যাকাউন্টে যায়। নেক্সট বলেছে ক্যারেজ। শুধু ক্যারেজ বলতে আমরা কি বুঝবো, ক্যারেজ ইনওয়ার্ড না আউটওয়ার্ড। এবার আমাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি ক্যারেজ খরচটা কোথায় করা হয়, অর্থাৎ কোথায় ক্যারেজের খরচটা না করলে আমার কোম্পানি চলবে না, অর্থাৎ দোকানটা চলবে না। মার্কেট থেকে গুডস কিনে আনতে ধরা যাক মার্কেটটা হচ্ছে দিল্লিতে, আর মার্কার পেনের যে কারখানা সেটা কলকাতায়। তো দিল্লি থেকে কলকাতায় যে এই মার্কার পেনের যে কাঁচামালগুলো কিনে আনবো, এর জন্য গাড়ি ভাড়া আমাকে বিয়ার করতেই হবে। তো এই খরচটা আমার ডাইরেক্ট এক্সপেন্সেস, তাই এটা ট্রেডিং অ্যাকাউন্টে আসবে। ওয়েজেস টু ফ্যাক্টরি ওয়ারহাউস, অর্থাৎ ফ্যাক্টরি ওয়ারহাউসে যে সমস্ত ওয়ার্কাররা জব করে তাদের তো ওয়েজেস দিতে হয়। সেই ওয়েজেসটা কোথায় যাচ্ছে, আগেই বলেছি ফ্যাক্টরি পর্যন্ত যত খরচ করা হবে সব ডাইরেক্ট এক্সপেন্সেস। তো ডাইরেক্ট এক্সপেন্সেস বলে এটা কোথায় চলে যাচ্ছে, ট্রেডিং অ্যাকাউন্টে। নেক্সট বলেছে ওয়েজেস টু অফিস পিয়ন। অফিসে কিছু পিয়ন আছে, তাদেরকে আমরা ওয়ার্কার হিসেবে ওয়েজেস দিই। তো সেটা কোথায় চলে যাবে, যেহেতু অফিস খরচ তাই এটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস হিসেবে পিএল এ চলে যাবে। এবার বলছে রেন্ট অফ ফ্যাক্টরি, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি খরচ। ফ্যাক্টরি খরচ মানে ডাইরেক্ট এক্সপেন্সেস, তাই ট্রেডিং এ চলে যাবে।
রেন্ট অফ গোডাউন, তো গোডাউনের ভাড়া ফ্যাক্টরির পরে হয়। তো ফ্যাক্টরি অবধি যত খরচ হয় সব ডাইরেক্ট, ফ্যাক্টরির পরে যত খরচ হবে, গোডাউনের খরচ হোক বা শোরুমের খরচ হোক বা অফিসের খরচ হোক, সব ইনডাইরেক্ট হিসাবে পিএলে যাবে। স্যালারি টু ফ্যাক্টরি ম্যানেজার অর সুপারভাইজার, ফ্যাক্টরিতে যে সমস্ত ম্যানেজার জব করে তাদের তো স্যালারি দিতে হয়, সেটা কোথায় চলে যাবে? যেহেতু ফ্যাক্টরির ম্যানেজার তাই চলে যাবে আমার ডাইরেক্ট এক্সপেন্সেস হিসেবে ট্রেডিং অ্যাকাউন্ট। ওকে, স্যালারি টু অফিস ম্যানেজার, তো অফিসে কিছু ম্যানেজার আছে তারা চাকরি করে, তাদের যে প্রতি মাসে যে স্যালারি হয় সেই স্যালারিটা অফিস এক্সপেন্সেস বলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, অর্থাৎ পিএল চলে যাবে। আচ্ছা, এরপরে একটা উদাহরণে আসছি, এটা ভালো করে শোনো। তোমরা কেউ WWF দেখো? আরে যেটাকে WWE বলে, তাই না? সে বিশাল বড় বড় লোক, সে রাক্ষস টাইপের দেখতে, মারামারি করে নিজেদের মধ্যে। আরে যেখানে আমাদের একজন ভারতীয় খেলে, যে কিনা আমাদের দেশে কালী নামে পরিচিত ছিল, সে বাইরে খেলতে গিয়ে তার নাম হয়ে গেছে খালি। শুনে দ্য গ্রেট খালি, দেখেছো খালি কি কখনো? দেখো আমি দেখাচ্ছি। এই দেখো কত বড় দেখতে, বললাম না বিশাল বড় হয় খালি। বিশাল বড় দেখতে, কত বড় দেখতে। খালির সঙ্গে যদি ধরো তোমার মারপিট বাঁধিয়ে দিলাম, তাহলে কে জিতবে? তাই না? দেখো তুমি খালির সঙ্গে তোমার মারপিট বাঁধিয়ে দিলাম, কে জিতবে? বললো না যে তুমি জিতবে, যে কেউ জানে যে তুমি কখনো জিততে পারবে না। একটা সাধারণ মানুষ জিততে পারে না খালির সঙ্গে, বিশাল চেহারা মানুষ। আর যদি বলে দাও যে খালির সঙ্গে তোমার খেলা হলে তুমি জিতবে, তার মানে বুঝতে হবে যে তোমার মেন্টাল কোনো রোগ আছে। তো সেই দিক দিয়ে বিচার করলে তুমিও একটা সময় পর বলবে না আমি কোনোদিন জিততে পারবো না, খালি সে বিশাল দেখতে, অর্থাৎ বিশাল বড় লম্বা, তো কোনোদিন পারবো না। আর আমার ওয়েটের তুলনায় ওর ওয়েট তো অনেক বেশি, অর্থাৎ কি বললাম কথাটা, ওয়েট। যার ওয়েট বেশি, এখানে বলা হচ্ছে ওয়েটটা কার বেশি, এখানে খালির বিশাল ওয়েট, তো মাথায় রাখতে হবে। দেখো এখানে কি লেখা আছে, ওয়েজেস। ওয়েজেস আমরা কাদের দিই? ওয়েজেস আমরা ওয়ার্কারদের দিই। তো বলো বেশি ওয়ার্কার জব করে কোথায়? স্যার বেশি ওয়ার্কার জব তো করে ফ্যাক্টরিতে। অর্থাৎ আমি আগেই বলেছি, ফ্যাক্টরি অব্দি যত খরচ হবে সব ট্রেডিং অ্যাকাউন্ট, তাই এটা ট্রেডিং এ আসবে। আর যেটা ওয়েটের কথা বলছিলাম, দেখো এখানে বলেছে ওয়েজেস টু অফিস পিয়ন, কাকে ওয়েট দিচ্ছি? অফিস পিয়নকে ওয়েট দিচ্ছে। অফিস পিয়নকে ওয়েট দিচ্ছে মানে অফিস পিয়ন মানে অফিস এক্সপ্রেস, তাই পিএল এসেছিল। তো দেখো লেখা আছে রেন্ট অফ ফ্যাক্টরি, কাকে ওয়েট দিচ্ছে? ফ্যাক্টরিকে। রেন্ট অফ গোডাউন, কাকে ওয়েট দিচ্ছে? গোডাউনকে। স্যালারি টু ফ্যাক্টরি ম্যানেজার, কাকে ওয়েট দিচ্ছে? ফ্যাক্টরি ম্যানেজারকে। আশা করি বোঝা যাচ্ছে। এবার দেখুন লেখা আছে রেন্ট। রেন্ট কোথায় বেশি খরচ করা হয়? ফ্যাক্টরিতে বেশি খরচ হয় রেন্ট, নাকি গোডাউনে বেশি খরচ হয়, নাকি শোরুমে, নাকি অফিসে? এখানে দেখো রেন্ট শুধু ফ্যাক্টরিতে খরচ হচ্ছে, আর এইদিকে যদি দেখি আমার গোডাউনে রেন্ট খরচ হচ্ছে, শোরুমে রেন্ট লাগছে, অফিসে রেন্ট লাগছে। তো কোথায় বেশি রেন্ট খরচ হচ্ছে? স্যার ফ্যাক্টরির তুলনায় গোডাউন, শোরুম আর অফিস তিনটে মিলালে এখানে বেশি খরচ হচ্ছে। তাই এটা কি আমার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তাই ইনডাইরেক্ট এক্সপেন্সেস কোথায় যায়? ইনডাইরেক্ট এক্সপেন্সেস আমার যায় পিএল এ যায়। তাই আমার রেন্ট যদি বলে, তাহলে আমি শুধু রেন্ট থেকে কি বুঝবো, এটা আমার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, তাই এটা পিএল এ আসবে। সেম ভাবে স্যালারি, দেখো এখানে ফ্যাক্টরিতেও স্যালারি দেওয়া হয়। তো ফ্যাক্টরিতে স্যালারি বেশি দেওয়া হয়, নাকি এখানে গোডাউনে যারা কাজ করে তাদের স্যালারি দেওয়া হয়, শোরুমের স্যালারি আছে, আবার অফিসের স্যালারি, কোথায় স্যালারি বেশি দেওয়া হয়? স্যার গোডাউন, শোরুম আর অফিস মিলালে এখানে স্যালারি বেশি দেওয়া হয়, তাই স্যালারিটা পিএল অর্থাৎ ইনডাইরেক্ট এক্সপেন্স হিসেবে পিএল এ যাবে। এবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যারেজ, তাই তো? ক্যারেজ, ধরো মার্কেট, তা আমি যে মার্কার পেন তৈরি করতে প্রচুর কাঁচামাল লাগবে। কাঁচামাল না জানি কোথায় কোথায় পাওয়া যায়, দেশের কোন কোণে কোণে আছে, সেখান থেকে কাঁচামাল নিয়ে আসতে হবে, তাই তো?
তো কাঁচামাল সেখান থেকে আমার ফ্যাক্টরিতে নিয়ে আসতে কি লাগবে? গাড়ি ভাড়া লাগবে। এবার এই কোনো সময় কোনো কাঁচামাল ধরো রাজস্থান পাওয়া যাচ্ছে, তো কোনো কাঁচামাল পাওয়া যাচ্ছে আমার বিহারে, কোনো কাঁচামাল পাওয়া যায় পাটনা, কোনো কাঁচামাল পাওয়া যাচ্ছে অরুণাচল প্রদেশ, বিভিন্ন জায়গায় কাঁচামাল। তাহলে নিশ্চয়ই কোম্পানি এর জন্য আলাদা করে গাড়ি কিনবে না। তো গাড়ি কিনতে গেলে প্রচুর খরচ হবে, তাই তো? প্রচুর খরচ হবে। এবার এক একটা জায়গায় এক একটা গাড়ি নিয়ে যেতে হবে, প্রচুর খরচ হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, সেক্ষেত্রে আমার প্রচুর ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে কোম্পানি কি করে, তো আলাদা করে গাড়ি না কিনে তো গাড়ি ভাড়া করে নেয়, ঠিক আছে? তো এখানে প্রচুর খরচ হয়, এই গাড়ি ভাড়া করতে প্রচুর খরচ হয়। কিন্তু এই ধরো ফ্যাক্টরি থেকে গোডাউনে গুডস নিয়ে যাওয়া হচ্ছে, আবার গোডাউন থেকে শোরুমে নিয়ে আসা হচ্ছে। তো এই জায়গায় করতে গেলে এখানে কোম্পানির নিজস্ব কার্ড থাকে, অর্থাৎ ফ্যাক্টরি থেকে গোডাউন নিয়ে যাওয়ার জন্য গাড়ি থাকে, আবার গোডাউন থেকে শোরুমে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থাকে। তো এখানে নিজস্ব গাড়ি থাকে, খরচটা অনেক কম হয়, আর এখানে খরচটা বেশি হয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এই শুধু ক্যারেজ যখনই বলবে সেটাকে আমার ধরতে হবে ক্যারেজ ইনওয়ার, আর এটা হচ্ছে আমার ফ্যাক্টরি জাতীয় খরচ, তাই এটা ট্রেডিং এ আসবে। এবার প্রশ্ন হলো, পরীক্ষায় যখন ফাইনাল অ্যাকাউন্ট আসবে তখন করব কি করে? প্রথমেই বলে রাখা ভালো, পরীক্ষায় যখন ফাইনাল অ্যাকাউন্ট দেবে প্রথমে একটা ট্রায়াল ব্যালেন্স দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রায়াল ব্যালেন্স এরকম থাকবে, অ্যাজ অন 31 ডিসেম্বর 1998। এটা কি আছে? এন্ড অফ দ্য ইয়ার, যে কোনো একটা ডেটা ট্রায়াল ব্যালেন্স দেবে। ডেবিট ক্রেডিট আমরা সবাই জানি। ট্রায়াল ব্যালেন্সে বেসিক্যালি কি জিনিস থাকে? বেসিক্যালি 5টা জিনিস থাকে। ট্রায়াল ব্যালেন্স কোনো যে কোনো অ্যাকাউন্টসই 5টা জিনিসের বাইরে অ্যাকাউন্টসে কিছু টার্ম থাকেই না। সেটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার কি? সি ফর ক্যাপিটাল, এল ফর লাইবিলিটি, ই ফর এক্সপেন্সেস, এ ফর অ্যাসেটস অ্যান্ড আর ফর রেভিনিউ। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে অ্যাসেটস আছে, দেন ক্যাপিটাল, লাইবিলিটিস, এক্সপেন্সেস, রেভিনিউ। আর আমরা তো সবাই জানি, এতদিন জানতাম অ্যাসেট ডেবিটে বসে, ক্যাপিটাল ক্রেডিটে বসে, লাইবিলিটি ক্রেডিটে বসে, এক্সপেন্সেস ডেবিটে বসে, রেভিনিউ বলো বা ইনকাম বলো ক্রেডিটে বসে। আমরা আগে যখন লেজার পোস্টিং করেছিলাম তখন কি দেখেছিলাম, যত অ্যাসেট থাকে সব অ্যাসেটের ব্যালেন্সে ডেবিট ব্যালেন্স হতো, তাই অ্যাসেট সবসময় ডেবিটে বসে। ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স হতো, তাই ক্রেডিটে বসে। লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স হতো, ক্রেডিটে বসে। এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয়, তো ডেবিটে বসে। আর রেভিনিউ বা ইনকাম ক্রেডিট ব্যালেন্স হয়, তো ক্রেডিটে বসে। এবার প্রশ্ন হলো যে এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাসেট, ক্যাপিটাল, লাইবিলিটিস, এই তিনটে জিনিস কি বলে? এই তিন জিনিস থেকে আমরা কি বুঝতে পারি? দেখো তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শেষে আমার কাছে কত টাকা ব্যালেন্স আছে, অর্থাৎ বছরের শেষে আমার কাছে অ্যাসেটের কত টাকা ব্যালেন্স আছে, বছরের শেষে আমার ক্যাপিটাল কত, বছরের শেষে আমার লাইবিলিটি কত, এটাই বোঝায়। আর এক্সপেন্সেস আর রেভিনিউ আমাদের কি বলে? এক্সপেন্স আর রেভিনিউ বলে ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ এই বছরে টোটাল কত টাকা খরচ করা হয়েছে বা এই বছর টোটাল কত টাকা ইনকাম করা হয়েছে। চলো তাহলে এবার কিছু এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে একটু ভালো করে বুঝি। আমি পুরোপুরি ট্রায়াল ব্যালেন্স টুকছি না, জাস্ট কয়েকটা অ্যাসেটের নাম টুকছি, কয়েকটা এক্সপেন্সের নাম টুকছি, ঠিক আছে? তো তোমরা বলতে পারো ট্রায়াল ব্যালেন্স আর ডেবিট ক্রেডিট দুদিক তো মেলেনি, তাহলে কি ট্রায়াল ব্যালেন্স? পুরো করছি না, আমি কয়েকটা অ্যাসেটের নাম লিখছি আর কয়েকটা এক্সপেন্সের নাম লিখছি, দিয়ে কিছু একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। অ্যাসেট তোমরা জানো মেশিনারি তো আমার অ্যাসেট, তাই ডেবিটে বসেছে। বিল্ডিং আমার অ্যাসেট, ডেবিটে বসেছে। ক্যাশ আমার অ্যাসেট, ডেবিটে বসেছে। ডেটার্স আমার অ্যাসেট, ডেবিটে বসেছে। এবার দেখো কিছু এক্সপেন্সেস টাকা হয়েছে, রেন্ট। তো আমরা সবসময় জানি রেন্ট কি, ল্যান্ডলর্ডকে যে টাকাটা পেমেন্ট করতে হয় বাড়ি ভাড়া, ঠিক আছে? তো 40,000। স্যালারি এমপ্লয়ীদের পেমেন্ট করতে হয় 60,000। ব্যাড ডেট 10,000, ঠিক আছে? তো এটা এইগুলো সবই আমার খরচ। আমাদের মনে প্রশ্ন হলো, স্যার ডেটার্স তো আমাদের অ্যাসেট। হ্যাঁ, আমি বলছি অ্যাসেট, তো ডেটার্স তো আমার অ্যাসেট, তো আমার ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডেই বসবে। কারণ অ্যাসেট কাকে বলে? যার বেনিফিট আমরা ফিউচারে পাবো। ডেটার্স মিন যাদেরকে আমি ধারে গুডস বেচেছি, অর্থাৎ যাদের কাছে আমি টাকা পাবো। আমি টাকা পাবো কত টাকা? 1.5 লাখ টাকা। বলছে যে ব্যাড ডেট দেখাচ্ছে 10,000, তাই তো? অর্থাৎ 10,000 টাকা আমার ডুবে গেছে, এই 10,000 টাকা পাওয়া যাবে না। তাহলে তোমরা বলতেই পারো, স্যার ব্যালেন্স শিটে তো আপনার ডেটার্স 1.5 লাখ টাকা, তা আপনি তো 10,000 টাকা পাবেন না। 1.5 লাখের মধ্যে আপনি 10,000 টাকা পাবেন না, আপনি নেট পাবেন কত? 1.5 লাখ থেকে 10 বাদ দিয়ে 1,40,000 টাকা, সেটাই আপনার ব্যালেন্স শিটে শো করতে হবে।
দেখো তোমাদের কথা মতন আমি তাই করেছি। ব্যালেন্স শিটে কি লিখেছি, ডেটার 1.5 লাখ টাকা, তার থেকে ব্যাড ডেট 10,000 টাকা পাওয়া যাবে না, তাহলে কত হলো আমার 1,40,000 টাকা। এবার প্রশ্ন হলো, বলো তো আমি এটা ঠিক করেছি না ভুল করেছি? তোমরা বলে হ্যাঁ স্যার আপনি ঠিকই করেছেন, কারণ 1.5 লাখ টাকা আপনার অ্যাসেট ছিল, তার মধ্যে আপনি 10,000 টাকা পাবেন না, ব্যাড ডেট টাকাটা মার গেছে, তাই আপনি 1,40,000 টাকা পাবেন, ঠিক করেছেন। কিন্তু দেখো আমি বলছি আমি পুরোপুরি ভুল করেছি, এটা ঠিক করিনি। কেন? স্যার আপনি তো বলেছিলেন, আমার কথাটা যদি তোমরা মন দিয়ে শুনতে তাহলে বলতে পারতে অ্যান্সারটা কি হবে। ব্যালেন্স শিটে ট্রায়াল ব্যালেন্সে অ্যাসেট কি রিপ্রেজেন্ট করে, বছরের শেষে কত টাকা ব্যালেন্স আছে। আর ট্রায়াল ব্যালেন্সে এক্সপেন্সেস কি রিপ্রেজেন্ট করে, এই বছরে কত টাকা খরচ করা হয়েছে। দেখতে পাচ্ছ, দেখো অ্যাসেট কি লেখা আছে, ব্যালেন্স এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, আর এখানে কি আছে, এক্সপেন্সেস ডিউরিং দ্য ইয়ার। তো এই যে ডেটার্সটা দেখতে পাচ্ছ, ডেটার্সে 1.5 লাখ টাকা আছে, এটা কোন দিন আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে। তোমরা সবাই বলছো ডেটার্স থেকে ব্যাড ডেট বাঁচে, হ্যাঁ ব্যাড ডেটটা বাদ দেওয়ার পরে 1.5 লাখ টাকা আছে। আর ব্যাড ডেট কত, সারা বছরে, এই পুরো বছরে ব্যাড ডেট হয়েছে আমার কত, 10,000 টাকা। তার মানে কথাটাকে ঘুরিয়ে বলতে পারি না যে 1.5 লাখ টাকা যে এখানে ডেটার্স দেখাচ্ছে, ব্যাড ডেটের টাকাটা বাদ দেওয়ার পরই আছে। বুঝতে পেরেছো? এই কারণে ব্যালেন্স শিটের অ্যাসেটসে ডেটার্স বসবে 1.5 লাখ টাকা, ঠিক আছে। আর 10,000 টাকা ব্যাড ডেট আমার খরচটা পিএলে যাবে। আর তোমাদের আগেও বলেছিলাম যে দেখো এই যে এখানে যে দেখতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে ট্রায়াল ব্যালেন্সে কিছু আইটেম থাকে অ্যাসেট, কিছু আইটেম থাকে ক্যাপিটাল, কিছু আইটেম লাইবিলিটি। তাহলে অ্যাসেট, ক্যাপিটাল, লাইবিলিটি, এটা কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এই ব্যালেন্স গুলো থাকে বছরের শেষে, যে ব্যালেন্স গুলো থাকে সেইগুলো ব্যালেন্স শিটে চলে, মানে মোট কথা এই 3টে আইটেম ব্যালেন্স শিটে যাবে। আর বাকি হলো কি এক্সপেন্সেস আর রেভিনিউ। এক্সপেন্স আর রেভিনিউ কোথায় আসে, ট্রেডিং আর পিএল। হ্যাঁ যদি ডাইরেক্ট আইটেম হয় তাহলে ট্রেডিং এ, আর ইনডাইরেক্ট আইটেম হলে পিএল, এটা আমি আগেই বলেছি। এই দেখো রামকে আঁকলাম। রামটা কে? রাম হলো টাটা কোম্পানির একটা অ্যাকাউন্টেন্ট। আচ্ছা বলো দেখি, টাটা কোম্পানিতে কি এই 7-8টা লেজারই হয়? স্যার টাটা কোম্পানিতে লাখ লাখ লেজার হয়, লাখ লাখ এক্সপেন্সেস হয়, লাখ লাখ লোকের সঙ্গে ডিলিং হয়, লাখ লাখ অ্যাসেট হয়। এবার ধরো টাটা কোম্পানি 1998 সন্ধ্যা 7টার সময় বললো তুমি আমার কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট করে দাও। তখন জানো রাম কি করবে? শোনো রাম কি করবে, এই 31 ডিসেম্বর 1998 সালে যত লেজার ছিল সব লেজারগুলো ক্লোজ করবে, সেই লেজারগুলোর ব্যালেন্স করবে, তারপর সেই লেজারগুলো ট্রায়াল ব্যালেন্স করবে। ঠিক আছে, এক এক করে লিখবে ট্রায়াল ব্যালেন্সে লেজারগুলো, এবং সেই লেজারগুলো ট্রায়াল করবে। ট্রায়াল মানে সেগুলোকে মেলাবে। এবং ভাবো দেখি একটা কোম্পানির এত এত লেজার যখন করবে, তো লেজার করতে গিয়ে তো অনেক কিছু ভুলও হতে পারে। মানুষই তো, সে তো আর ভগবান না যে ভুল হবে না, ভুল হতেও পারে। তাহলে সেই ভুলগুলো রেকটিফিকেশন করবে। করার পর তারপর যখন ফাইনাল অ্যাকাউন্ট করবে, অর্থাৎ সেগুলো প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট করবে, তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করবে, তারপর ব্যালেন্স শিট করবে। বলো দেখি টাটা কোম্পানি যখন রাত্রি 7টার সময় বলবে, 7টার সময় পরে আর খুব জোর হলে 1 থেকে 1.5 ঘন্টা টাইম দিতে পারবে অফিসে, তাহলে এই 1.5-2 ঘন্টার মধ্যে এতগুলো লেজার ক্লোজ করে, লেজারগুলো মেলানো, তারপর ট্রায়াল ব্যালেন্স করা, ট্রায়াল ব্যালেন্স করতে গিয়ে ট্রায়াল ব্যালেন্স যদি না মেলে সেই ভুলগুলো খুঁজে বার করা, সেগুলোকে রেকটিফাই করা, সেটা কি 1.5-2 ঘন্টার মধ্যে হবে? না স্যার এটা কখনোই সম্ভব না। কেন? এটা তো একটা মানুষের পক্ষে 1.5-2 ঘন্টা এত কাজ করা সম্ভব না। ভগবান হলে নাই হয়ে যেত। বোঝা যাচ্ছে কি বলছি? জানো তখন টাটা কোম্পানিতে যে কাজ করে অ্যাকাউন্টেন্ট রাম কি করবে, রাম ট্রায়াল ব্যালেন্স সেক্ষেত্রে আর 31 ডিসেম্বর 1998 সালে তৈরি না করে ও চেষ্টা করবে আরো 1 দিন বা 2 দিন আগে ট্রায়াল ব্যালেন্সটা কমপ্লিট করার। ঠিক আছে, তাহলে যদি এই 2 দিনের মধ্যে ট্রায়াল ব্যালেন্স যদি কমপ্লিট হয়ে যায় এবং ট্রায়াল ব্যালেন্স যদি না মেলে, সেক্ষেত্রেও ভুলগুলো খুঁজে বার করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে ধরে নেওয়া হচ্ছে আমি ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করছি 30 ডিসেম্বর 1998। যদি 30 ডিসেম্বর 1998 সালে ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, তাহলে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসেট গুলো হবে, অ্যাসেট, ক্যাপিটাল, লাইবিলিটিস, এই যে ব্যালেন্স গুলো হবে কোন দিনের হবে, 31 ডিসেম্বর 1998 সাল অব্দি হবে। সরি, 30 ডিসেম্বর 1998 সাল হবে। আর যে এই এক্সপেন্স আর রেভিনিউ কোন তারিখ অব্দি খরচগুলো করা হবে, 30 ডিসেম্বর 1998 সাল অব্দি হবে।
সাপোজ এটা যদি মনে করি 30 তারিখ না করে যদি আমি 28 তারিখে যদি ট্রায়াল ব্যালেন্সটা ক্লোজ করি, তাহলে এখানে 30 তারিখের জায়গায় অ্যাসেট, ক্যাপিটাল, লাইবিলিটিস গুলো 28 তারিখে শো করবে, আর এক্সপেন্স রেভিনিউ শো করবে 28 তারিখে। সে যাই হোক 30 তারিখ করি বা 28 তারিখ করি, যেই তারিখে শো করবে। কিন্তু আমাকে ফাইনাল অ্যাকাউন্টটা কোন দিন করতে হবে স্যার? ফাইনাল অ্যাকাউন্টটা আপনাকে করতে হবে 31 ডিসেম্বর 1998। ধরো এটা এখানে ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করা যে 30 ডিসেম্বর 1998 সালে, আর আমাকে ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে 31 ডিসেম্বর 1998। এই যে আমার তো এখানে একদিনের ডিফারেন্স তৈরি হচ্ছে। তো তোমরা ভাবো দেখি, আমার তো ট্রায়াল ব্যালেন্স গুলো আছে 30 ডিসেম্বর, তাই তো, আর আমার ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে 31 ডিসেম্বর। তো একদিনে যে অনেক তো ট্রানজেকশন হতে পারে, সেই ট্রানজেকশন তো আমি করিনি। আচ্ছা ভাবো, 31 ডিসেম্বর কি কোম্পানি কি বিজনেস করবে না? জানে একদিন কোম্পানি বিজনেস না করে কোম্পানির কত ক্ষতি হয়। তো কোম্পানি তো বিজনেস করবে, কিন্তু আবার এই একদিনের মধ্যে অনেক ট্রানজেকশন হবে। তো সেই ট্রানজেকশন গুলো কোম্পানি করবে কি করে? এই জন্য তোমরা দেখতে পারবে যখন ফাইনাল এখন কোশ্চেন করবে, দেখবে ট্রায়াল ব্যালেন্সের নিচে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেবে। এই যে একদিনে যত রকমের ট্রানজাকশন হবে সেগুলো একটা অ্যাডজাস্টমেন্টের আকারে দিয়ে দেবে। যেমন এই একদিনে অনেক পারচেস হতে পারে, একদিনে অনেক সেল হতে পারে, বা একদিনে ধরো কোনো রেন্ট পে হতে পারে, বা রেন্ট কিছু আউটস্ট্যান্ডিং থাকতে পারে, এমন স্যালারি ওয়েজেস পে হতে পারে বা আউটস্ট্যান্ডিং হতে পারে, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন চার্জ করতে হতে পারে, বা ধরো 31 ডিসেম্বর 1998 সালে কোনো কাস্টমারের কাছে কোম্পানির টাকা চেতে চলে গেছে, সেই সময় কিছু ব্যাড ডেটও বেরোতে পারে। এরকমই একটা এক্সাম্পল তোলা হয়েছে তোমাদের চোখের সামনে। দেখো কি লেখা আছে, অ্যাডজাস্টমেন্ট ফার্দার ব্যাড ডেট 4000। নিজের মন থেকে একটা আইটেম নিলাম 4000, নিজের মন থেকে একটা ফিগার বসিয়ে নিলাম 4000। তো ধরো 31 ডিসেম্বর 1998 সালে কোম্পানি যারা কাস্টমার আছে তাদের কাছে লোক পাঠানোর টাকা চাওয়ার জন্য দেখা গেল কি, যখন টাকা চেয়ে যায় তখন 4000 টাকা কোনো কাস্টমারকে পাওয়া যায়নি, তাই তো। আচ্ছা বলো দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছ ফার্দার ব্যাড ডেট যে 4000 টাকা এখানে আছে, এটা কোন দিন স্যার? 31 তারিখ, ঠিক আছে। 31 ডিসেম্বর 1998 সালে এই ব্যাড ডেটটা ধরা পড়েছে, এক্সট্রা ব্যাড ডেট ধরা পড়ে 4000 টাকা। আমি যে ট্রায়াল ব্যালেন্সে একটা ব্যাড ডেট দেখতে হচ্ছে কত 10,000 টাকা, এটা কোন দিন স্যার? এটা তো আপনি বললেন 30 ডিসেম্বর অব্দি ট্রায়াল ব্যালেন্স করা যায়, 30 ডিসেম্বরের ব্যাড ডেট 10,000 টাকা, তারপরের দিন আরো ব্যাড ডেট হয়েছে 4000 টাকা। তাহলে হিসাব যদি বলা হয় তাহলে টোটাল ব্যাড ডেট কত হলো এবছরে স্যার? 10 আর 4 14 হয়। কারণ স্যার আপনি বলেছেন এক্সপেন্সেস কাকে বলে, যার বেনিফিট আপনি কারেন্ট ইয়ার নিয়ে নিয়েছেন, তাহলে 14,000 টাকা। তো এটা কি মনে হয়, এই ব্যাড ডেট যে এক্সট্রা ব্যাড ডেট হলো, ব্যাড ডেটের সঙ্গে কার সম্পর্ক? ডেটার্সের সম্পর্ক। এইটা কি আপনি তো আর পাবেন না ডেটার্সের থেকে, তাহলে এই 4000 টাকা আপনাকে ডেটার্স থেকে মাইনাস করতে হবে। এই হলো বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্ট গুলো তোমরা ক্লিয়ার করে নাও, তারপরে আমি 5টা ফাইনাল অ্যাকাউন্ট করিয়ে দেবো, ঠিক আছে। সেইগুলো ভালো করে প্রিপেয়ার করবে, তাহলে সব ডিটেলসে বুঝতে পারবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই।